আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, টিভি সেটের সামনে এবং প্রবাস দেশ থেকে যারা দেখছেন আজকের অনুষ্ঠান, সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাজী হারুন, প্রবাস থেকে বলছি। এই অনুষ্ঠানটি আমরা আহ, সবসময় আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আর সেই ক্ষেত্রে আপনারা যারা অংশগ্রহণ করতে চান তাদের সকলকে অবশ্যই আমন্ত্রণ জানাবো। প্রবাসের যে কোনো দেশ থেকে আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের কমেন্টে দেয়া নাম্বারে, অথবা helloamerica71@gmail.com এই নাম্বারে, এই ইমেইলে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আহ, প্রবাসের স্বনামধন্য ব্যক্তিত্ব এবং বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফারুক আহমেদ মুন্না। আপনাকে আসসালামু আলাইকুম। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে যুক্ত আছেন জনাব হাসান আমজাদ খান, সাবেক সরকারি কর্মকর্তা। তিনি ইতিমধ্যে এই অনুষ্ঠানে আরো কথা বলেছেন, আপনারা অনেকেই তাকে চিনবেন এবং তার আগে থেকেও তাকে চেনেন। হাসান আমজাদ ভাই, আপনাকেও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আর আপনার দর্শকদের জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমরা আমাদের বিষয়বস্তু নির্ধারণ করেছি সংস্কার, সার্বভৌমত্ব এবং পলায়ন। আমরা একে একে কথা বলবো তিনটি ব্যাপার নিয়ে, কারণ একটির সাথে একটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা একটি নিয়ে যখন কথা বলবো আরেকটি প্রসঙ্গ সেখানে আসবে। আহ আমরা প্রথমে যদি একটু হাসান আমজাদ ভাই আপনাকে আহ, যদি একটু প্রশ্ন করি, সেটা হলো সার্বভৌমত্বের ক্ষেত্রে সংস্কার আসলে কি পরিমাণ প্রয়োজনীয় এবং কেমন প্রয়োজন আপনার কাছে মনে হয়? আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে এই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর এবছর 24 সালের আগস্ট জুলাইয়ে যারা আত্মত্যাগ করেছে, একটা সংস্কারের কথা আপনি বললেন, সেটার জন্য দ্বার উন্মুক্ত করে দিয়েছে যেসব শহীদ, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা অন্ধত্ব বরণ করেছে, তাদের প্রতি আমার সমবেদনা ভালোবাসা জানিয়ে শুরু করছি। আপনি যে কথা শুরু করলেন যে সংস্কারটা সার্বভৌমত্বকে কিভাবে নিশ্চিত করে বা কতটুকুন আমাদের সংস্কার জরুরি যেটাতে সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত থাকবে। আপনি লক্ষ্য করেছেন যে গত প্রায় 2 দশকের কাছাকাছি সময়ে বাংলাদেশে যেসব ঘটনাগুলো ঘটেছে, বিশেষত নির্বাচন, বিশেষত অর্থ পাচার, বিশেষত আহ, সাংস্কৃতিক এবং আগ্রাসন, এসবগুলোতে আমাদের আহ, প্রতিবেশী দেশ অথবা আন্তর্জাতিক অন্যান্য শক্তির সঙ্গে আমাদের যে সম্পর্ক ছিল, সেগুলো আমাদের দেশের জন্য কোনো মৌলিক পরিবর্তন বা গুরুত্ব অথবা পজিটিভ ভূমিকা রাখেনি। আমরা আমাদের যে অস্তিত্ব স্বাধীন দেশ হিসেবে, সেখানে আমাদের কম্প্রোমাইজ করতে হয়েছে। তো এইবার সংস্কারের কথাটা এভাবে আমরা দেখা উচিত যেন, ফর এক্সাম্পল, যে আমাদের পা- প্রতিবেশী যেসব রাষ্ট্রগুলো আছে, যাদের সঙ্গে আমাদের পারস্পরিক সীমানা রয়েছে, আপনার ইন্টারন্যাশনাল ট্রিটি গুলো করতে হয় যাদের সঙ্গে, ফর ওয়াটার শেয়ারিং, সীমানায় যে হত্যাযজ্ঞ ঘটছে সেগুলো বিষয়ে, সেগুলো নিয়ে আমাদের এমন কিছু সংস্কার, সাংবিধানিক এবং প্রশাসনিক এবং আন্তর্জাতিক পলিসি নির্ধারণের ক্ষেত্রে আমাদের ঐক্যমত্য সৃষ্টি করা দরকার সব দলের। সেই জন্যই সংস্কারটা জরুরি। তাহলে আপনি কি মনে করেন যে এই সংস্কারটা আমাদের সাংবিধানিক ভাবেই প্রয়োজন? শুধু বলে কয়ে নয় যে আমরা সংস্কার করার চেষ্টা করব বা করছি, ওরকম নয়। আমাদের সংবিধানকে ঢেলে সাজিয়ে সেই সংবিধানে এগুলোকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। জি, সংস্কারের আমি একটু ক্ষেত্রে। উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই ছোট্ট করে। মনে করেন যে আমরা নেপাল, ইন্ডিয়ার সঙ্গে যে ধরনের চুক্তিগুলো আমাদের করতে হয়, সেই অ্যাগ্রিমেন্টগুলো আমাদের পার্লামেন্টে আমরা কখনো শুনিনি যে সব অ্যাগ্রিমেন্ট কখনো আলোচনা হয়েছে বা বিরোধী দলের কোনো মতামত নেওয়া হয়েছে আমরা জানি না। কিন্তু একটি দল যে ক্ষমতায় ছিল, তারাই এই অ্যাগ্রিমেন্টগুলো করেছে তাদের সুবিধা
সেই দেশ দেখেছে, অথবা এই দলটা তাদের সুবিধা দেখেছে। আমাদের দেশের সুবিধা, দেশের অস্তিত্বের সুবিধা, সেটি দেখা হয়নি। সেই জন্য সাংবিধানিকভাবে ওইভাবে যদি বাধ্যবাধকতা রাখা হয় যে কোনো এগ্রিমেন্ট হলে, ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট, সেটা পার্লামেন্টে আলোচনা হবে, আলোচনা হয়ে যখন কনসেনসাস হবে, তখন সেই এগ্রিমেন্ট চুক্তি হবে। তো সেই জন্য সংস্কারগুলো খুব জরুরি। আপনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন। আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু মুন্না ভাইয়ের কাছে জানতে চাইবো। মুন্না ভাই, এই যে হাসান আমজাদ ভাই বললেন যে সাংবিধানিকভাবে সংস্কারটা অতি জরুরি, এবং এটা না হলে আসলে আমাদের যে ভবিষ্যৎ রাষ্ট্রীয় কাঠামো সেটি দুর্বলই থাকবে। আপনার কি মতামত? ধন্যবাদ হারুন ভাই। আহ, আপনার মাধ্যমে আপনার যারা দর্শক আছেন প্রবাস থেকে বলছি, তাদেরকে সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। এবং আহ, আমি আশা করছি যে আহ, তারা অনুষ্ঠানটি উপভোগ করবেন। আর হাসান ভাই যে কথাগুলো বললেন, আমি মোটামুটি ভাবে আহ, একমত। বাট কিছু জায়গায় আমি একটু আহ, বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশ আসলে বয়স প্রায় 54 বছর। কিন্তু সেই তুলনায় আমার কাছে মনে হচ্ছে এই 54 বছরেও বাংলাদেশ এখন পর্যন্ত সাংবিধানিক ভাবে হোক আর অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে হোক এখনো একটি শিশু রাষ্ট্র। শিশু রাষ্ট্র এই সেন্সে বলছি যে যেভাবে গড়ে ওঠা উচিত ছিল ঠিক সেভাবে এখনো বাংলাদেশ গড়ে উঠতে পারে নাই। আর যেই কারণেই আসলে আজকে সংস্কারের প্রশ্ন আসছে, এবং সংস্কারের যেহেতু প্রশ্ন আসছে, আজকে যে সংস্কারের দ্বার উন্মুক্ত করে দিল যারা, তাদের প্রতি, যারা মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মার প্রতি আমার মানে সমবেদনা। আমরা আশা করি আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করবেন। এর পাশাপাশি যারা এখনো আহত আছেন এবং যারা চিকিৎসাধীন আছেন, তাদের আহ আরোগ্য কামনা করছি। তো এখন আবার প্রসঙ্গে আসছি সংস্কারের। ডেফিনেটলি একটা দেশের সংস্কারের প্রয়োজন। এখন গত সরকার যারা ছিলেন, তারা আমার কাছে মনে হয় যতটুকু বাংলাদেশ আসছিল, গড়ে উঠছিল, তার পুরোটুকুই ভেঙে দিয়েছে। এখন এই ভেঙে দেওয়ার কারণে আমি বলছি সংস্কার বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই প্রয়োজন। না, নট আপনি অনলি কিভাবে বলছেন যে ভেঙে দিয়েছে? তারা তো বলছে তারাই বাংলাদেশের যত উন্নয়ন করা হয়েছে সবকিছু তারাই করেছে, আধুনিক বাংলাদেশ তারাই করেছে। আপনি কিভাবে বলছেন যে ভেঙে দিয়েছে? না। এখন উন্নয়ন প্রসঙ্গে যদি আসি, আমি আমি অস্বীকার করব না বাংলাদেশের আহ, কিছুটা ফিজিক্যাল উন্নতি হয়েছে, এটা অস্বীকার করব না। কিন্তু উন্নয়ন এবং রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র শাসন দুইটা ভিন্ন জিনিস। রাষ্ট্র শাসনে বরং আমরা যেই পরিমাণ অবনতি হয়েছে, এটা বোধহয় কোনো সরকারের আমলই হয়নি। আমি আহ, ব্যক্তিগতভাবে রাজনীতি করার লোক না, আমি রাজনীতি অত ভালো বুঝিও না। সাদা চোখে দেখি যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে সমাজ ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু আসলে নষ্ট হয়ে গেছে। সো প্রত্যেকটা জায়গাতেই সংস্কারের প্রয়োজন, এবং সার্বভৌমত্বের প্রশ্নে এই সংস্কারটা ডেফিনেটলি খুবই জরুরি। কারণ হচ্ছে যে একটা টেকসই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা না থাকলে যেটা হয়, যে কোনো রাষ্ট্র দুর্বল মনে করে তার উপর যে কোনো ভাবেই যে কোনো জিনিস চাপাইতে পারে, এবং এটাতেই সার্বভৌমত্বের একটা ডেফিনেটলি ক্ষতি হয়। আপনাকে সার্বভৌমত্বের প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ মুন্না ভাই। এর সাথে একটু যোগ করতে চাই যে আন্দোলনের সময় যে ট্রেন লাইনের ক্ষতি হয়েছিল একটা জায়গায় 20 লক্ষ টাকায়, সেটাকে মেরামত করা হয়েছে। কিন্তু তার আগে বলা হয়েছিল আন্দোলনের আগে 200 কোটি টাকা লাগবে। তো তখন সাংবাদিক প্রশ্ন করলো যে 200 কোটির মধ্যে 20 লাখে কিভাবে এটা সম্পন্ন হলো? তখন জবাব আসলো যে আসলে খরচটা 20লাখের, আর বাকিটা হলো পকেট খরচ। পকেট খরচ। তার মানে হ্যাঁ। উন্নয়ন এভাবেই হয়েছে। আহ, সেটা ভিন্ন বিতর্ক। আমরা ওই বিতর্কে যাব না। উন্নয়ন, আমি তো বললাম যে ফিজিক্যাল উন্নয়ন হয়েছে, কিন্তু এর সাথে সাথে এই যে সংস্কার মানে রাষ্ট্র ব্যবস্থা ছিল না বলেই টাকা পাচার হয়েছে, এবং আসলে এই টাকা পাচার করবে বলেই তারা উন্নয়ন করেছে বলা যায়। আসলে আপনার সাথে আমি একমত হয়ে বলছি আর কি। আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। হাসান আমজাদ ভাই, এর সাথেই
আমরা আমাদের দ্বিতীয় যে ব্যাপারটি ছিল সার্বভৌমত্ব। তো সার্বভৌমত্বের প্রশ্নে যদি আমরা আসি, সংস্কার প্রশ্নে আমরা সেখানে আবার ঢুকবো। সার্বভৌমত্ব প্রশ্নে যদি আমরা আসি, আমাদের আহ, প্রতিবেশী বিভিন্ন রাষ্ট্র থেকে যেভাবে তথ্য সন্ত্রাস ছড়ানো হচ্ছে, কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখছিলাম, সেখানে বলা হচ্ছিল যে বাংলাদেশে যেভাবে হিন্দুদেরকে পিটিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে, সেখানে কি যারা সরকারে ছিল তাদেরকেও পিটিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আবার তাদের একজন বলছে হ্যাঁ আমাদেরকেও পিটিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আপনার কি মতামত? না, এটি একটা এটা চমৎকার আমাদের, আমি আরেকটু বলে রাখি, এটা আমাদের সার্বভৌমত্ব প্রশ্নে এই প্রশ্নটা জড়িত বলে আমি মনে করি, কারণ আমাদের বাংলাদেশের বিরুদ্ধে একটা কথা এটা আমাদের, কারণ এই কথাগুলো যেগুলো প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, এই প্রপাগান্ডার কারণে আমাদের যে বাংলাদেশ নামক ভূখণ্ড, আমাদের মাতৃভূমি, সেটা কিন্তু আজকে অনেকটা হুমকির সম্মুখীন, এবং সে ধরনের হুমকিও আমরা পাচ্ছি যে বাংলাদেশ দখল করে নেবে। আপনি এই ব্যাপারে কি মনে করেন? জি, আমি স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড। 18 কোটি জনগণ এই ভূখণ্ডের মালিক। 71-এ যে ধরনের কোঅপারেশন ইন্ডিয়া আমাদেরকে করেছে, সেজন্য সারা জীবন তাদের কাছে আমরা মাথা নিচু করে থাকব। আমাদেরকে তারা একটা আহ, ওই সিকিমের মতো রাষ্ট্র হিসেবে মনে করবে, মানে ভূখণ্ড, এটা বাংলাদেশি হিসেবে আমি অন্তত সেটা মেনে নিতে চাই না। এবং সেজন্যেই সংস্কারটা এত জরুরি যে আমাদের ভেতরকার আহ, নীতি নির্ধারণ, আন্তর্জাতিক নীতি এবং প্রতিবেশীর সঙ্গে নীতি নির্ধারণের ক্ষেত্রে আমাদের জাতীয় ঐক্যমত্য সেইভাবে হওয়া উচিত। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। ভেরি রিসেন্টলি যে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি এখানে এসে গেলেন, বাংলাদেশে এসে গিয়ে হি স্টার্টেড টকিং উইথ দ্য মাল্টি পার্টি কমিটি ইন ইন্ডিয়া। হোয়াট উই সি ইন বাংলাদেশ, আমরা এর আগে মাল্টি পার্টি একটা মিটিং করেছি, কিন্তু তারা চলে যাওয়ার পরে আমাদের কি ধরনের আলোচনা হলো সেটা নিয়ে আমাদের দেশের ভিতরে মাল্টি পার্টি একটা আলোচনা হওয়া দরকার ছিল। আপনি যতটুকু এই বলছেন। যে এখানেই সংস্কারের জরুরি। আমি সেজন্য বলতে চাচ্ছি যে আমাদের ভেতরকার সংস্কারটা ভীষণভাবে জরুরি সার্বভৌমত্বের জন্য। আমি দেখতে পাচ্ছি দিব্য চোখে যে আগামী 20-30 বছর আমাদের বাংলাদেশের রাজনীতি এই এন্টি ইন্ডিয়া হয়ে থাকবে। সেই রকম পরিস্থিতি হয়েছে, মানে একটা দল এতদিন ধরে যেভাবে তাদের উপরে নির্ভরশীল হয়েছিল, আমাদের দেশের একটা বৃহৎ অংশ মানুষ সেই দিকে ঝুঁকে আছে। আপনি যেটা দেখালেন ভিডিওতে, ওখানে গিয়ে বলছে যে এখানে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। সো দিস ইজ ভেরি ডিসগাস্টিং, এবং আমি বলবো যে আমাদের বাংলাদেশি মানুষদের জন্য খুবই অসম্মানজনক। সেই জন্য আমাদেরকে নিজেদেরকে আরো সংহত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, সংস্কৃতিগতভাবে এবং রাজনৈতিকভাবে। তাহলেই ভালো। আমরা কোনো প্রতিবেশীকে তো আর আপনি সিলেক্ট করতে পারেন না। আপনি প্রতিবেশী যেন আপনার ভাই, সুতরাং সেভাবে আপনাকে গেট আপ তৈরি করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমি উদাহরণ দিয়ে বোঝালাম, ওরা যদি নিজেদের মধ্যে এরকম ঐক্য গড়তে পারে, তাহলে আমরা কেন পারছি না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু মুন্না ভাইয়ের কাছে যাব। মুন্না ভাই, হাসান আমজাদ ভাই যে কথাগুলো বললেন, আপনার কাছে কতটুকু যুক্তিযুক্ত মনে হচ্ছে এই কথাগুলো? আসলে আহ সার্বভৌমত্বের প্রশ্ন আসলেই ডেফিনেটলি ভারতের প্রসঙ্গ আসবে। এখন ভারত একটি বড় দেশ, আমাদের প্রতিবেশী, এবং সবচাইতে বড় সীমান্ত হচ্ছে আমাদের ভারতের সাথে। এখন এখানে আহ, আমার বলতে বাধা নেই, ভারত আসলে গত, মানে ইভেন তার রাষ্ট্র 47-এ যখন সে স্বাধীন হয়, তারপর থেকেই তার এই প্রভুসুলভ আচরণ আমরা দেখতে পেয়েছি সবসময়তেই। ইতিহাস বলছে। ইতিহাস হুম। ইতিহাস তাই বলে। এখন এই কারণেই তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে এখন কিন্তু তার খুব একটা কোথাও বোধহয় ভালো সম্পর্ক নাই। কোনো প্রতিবেশীর সাথেই শেষ নাই, বাংলা বাংলাদেশের সাথে ভালো ছিল। শেষ ছিল বাংলাদেশের সাথে। তো সেটা তো শেখ হাসিনার পতনের পরে, সে পালিয়ে যাবার পরে ডেফিনেটলি এটা শেষ হয়ে গেছে। এবং এই এর কারণটাই হচ্ছে তাদের প্রভুত্বমূলক আচরণ। অর্থাৎ একটা সার্বভৌম দেশ হচ্ছে বাংলাদেশ। আমরা ডেফিনেটলি আপনার, আমরা জাস্ট বোঝার আহ, জন্যই বলছি, সার্বভৌমত্ব মানে হচ্ছে যে আমি আমার দেশ নিয়ে আমি থাকবো, আমার দেশ স্বাধীন দেশ, আমার দেশের কোনো ব্যাপারেই
বাইরের দেশ হস্তক্ষেপ করবে না। কিন্তু দেখা গেছে যে ইলেকশন থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ভারতের হস্তক্ষেপ। ইভেন বোধহয়, ইফ আই এম নট রং, সম্ভবত ফোর্থ লার্জেস্ট ফরেন কারেন্সি ইনকাম করে বাংলাদেশ থেকে ইন্ডিয়া, রাইট। ইন্ডিয়া, ভারত। রাইট। হ্যাঁ, আমি যদি ভুল না করে থাকি আর কি। তো তার মানে হচ্ছে যে কি পরিমাণ তাদের আগ্রাসন বিভিন্ন সেক্টরে, সাংস্কৃতিক ভাবে তো আছেই, মানে জব সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে ভারতীয় যে আগ্রাসনটা, এটা আসলে চলতে থাকলে এটা ডেফিনেটলি সার্বভৌমত্বের প্রশ্ন চলে আসবে, হুমকির মুখে থাকবে। আমি হাসান ভাইয়ের সাথে একমত ওই ব্যাপারে যে এই ধরনের জিনিসপত্রটা চলতে পারে না। এখন আবারও আসছে একটু সংস্কারের প্রসঙ্গে। আমি সংস্কার, এর মাঝখান দিয়ে একটু আপনি যে কথাটা বললেন এটাতে একটু যোগ করি। বর্তমান সরকার অলরেডি আই থিঙ্ক অর্ডার জারি করেছে যে যারা বাংলাদেশে অবৈধভাবে আছে তাদের জন্য একটা জরিমানার ব্যবস্থা করেছে। প্রতিদিন 1,000 টাকা করে গুনতে হবে এবং জরিমানা অনাদায়ে প্রতিদিন 3,000 টাকা করে গুনতে হবে, এ ধরনের একটা পরিপত্র জারি করেছে হ্যাঁ, বাংলাদেশের যারা প্রশাসন। উইদাউট ট্রাভেল ডকুমেন্টে এখানে আছে। হ্যাঁ, হুম। তারা তাদেরকে বৈধ হতে হবে কাগজপত্র দিয়ে, অথবা তাদেরকে দেশ থেকে চলে যেতে হবে, কিন্তু যেই কয়দিন আছে সেটার জন্য জরিমানা দিতে হবে। তো এটা একটা প্লাস পয়েন্ট মনে হয়, এটা কমবে, যেটা ওই যে চতুর্থ লার্জেস্ট ছিল ওটা বোধহয় কমে যাবে খুব দ্রুত। আমরা আশা করি। এখন ব্যাপারটা হচ্ছে যে আসলে ভারত বড় দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ। আমাদের উচিত হচ্ছে যে যতটা সম্ভব তার সাথে বন্ধুত্বমূলক সম্পর্কটা বজায় রাখা। এখন এই প্রসঙ্গে আসলে আবারও সেই সংস্কারের প্রসঙ্গ আসতেছে। সংস্কারটা তো আর এককভাবে এই সরকার করছে না। ডেফিনেটলি তাকে ঐক্যমত হতে হবে অন্যান্য দলগুলোর সাথে। এখন ওই দলগুলো কি ধরনের আচরণ করে, কি ধরনের স্ট্যান্ড পয়েন্টে যায়, তার উপর ডিপেন্ড করে আপনার একটা টেকসই ব্যবস্থা থাকা উচিত, যাতে করে প্রত্যেকটা বিষয়ই আসলে এমন ভাবে সিদ্ধান্ত নেওয়া যায়, মনে হবে যে এটা জনগণের সিদ্ধান্ত, অনেক জনগণের ধন্যবাদ পক্ষে আপনাকে মুন্না ভাই, অত্যন্ত চমৎকার কথা বলেছেন। হাসান আমজাদ ভাই, আমি মুন্না ভাইয়ের কথা থেকে টেনে এনে বলতে চাই যে আপনি কি মনে করেন বাংলাদেশের সবগুলো দল এই সংস্কারের পক্ষে এক হবে? তারা কি? আমি আমি বিশ্বাস করতে চাই যে তারা যদি দেশকে ভালোবাসে তাহলে তারা সেটা করবে। আমি আরো বলতে চাই যে অন্তত ইন্ডিয়ার সঙ্গে আমাদের নীতি কি হবে, সেক্ষেত্রে একটা ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটি বা ন্যাশনাল কাউন্সিল থাকা উচিত আমাদের, সংসদের বাইরেও, যারা সংসদকে পরামর্শ দিতে পারে। আরেকটা ব্যাপার একটু আগে ছিল, যে দেশের বাইরে গিয়ে বাংলাদেশের মানুষ তাদের নিজেদের স্বার্থে যারা পকেটে করে টাকা নিয়ে গেছে বাইরে, তারাই আবার বাংলাদেশের বিরুদ্ধে বিষেধাগার করছে, যারা কোটি কোটি ডলার নিয়ে গেছে। তো এই ব্যাপারটা আসলে কিভাবে মূল্যায়ন করবেন? এইটা সংস্কারের পক্ষে কতটুকু আমাদেরকে আহ, আহ, টেকসই ভাবে আগানোর জন্য সহযোগিতা করবে? হ্যাঁ, 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 ওখানেই আপনি খুব ভালো একটা সময় উপযোগী প্রশ্ন করেছেন। যে এই যে সংস্কার সংস্কার বলে এখন আলোচনা হচ্ছে, আবার আপনারা দেখতে পাচ্ছি যে যত জলদি যেন ইলেকশন হয় ততই ভালো, মানে দুই ধরনের মতবাদ ওখানে চলছে। তো এইভাবে যে বাংলাদেশের অর্থ পাচার হয়ে যাচ্ছে, বাংলাদেশের সংবিধানকে দলীয় সংবিধান তৈরি করা হচ্ছে, প্রশাসনকে দলীয় বাহিনীতে পরিণত করা হচ্ছে, আর্মি পুলিশকে দলীয় ক্যাডারে পরিণত করা হয়েছে, এসব জায়গায় যদি টেকসই সংস্কার না হয় তাহলে তো আবারও এখানকার যে যিনি ক্ষমতায় আসবেন তাকেও পালিয়ে যেতে হবে। আমরা তো সেই বারবার পালিয়ে যাওয়ার দৃশ্য আর দেখতে চাই না। সুতরাং টেকসই সংস্কার হতে হবে। কিছু কিছু প্রশ্ন উঠে এসেছে, আমি বেশ কিছু টক শো দেখেছি ইতিমধ্যে, সেগুলোতে কেউ কেউ বলেছেন যে আমাদের যারা বর্তমান প্রশাসনে কর্মরত রয়েছেন, এই মুহূর্তে যারা রয়েছেন তাদের ভিতরে প্রায় সবাই আগের, যারা বিভিন্নভাবে ঘুষ বাণিজ্যের সাথে বদলি বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন। ওদেরকে আবার, ওদেরকে ঠিক না করলে কি আসলে সংস্কার কাজ হবে? সংস্কার কতটুকু ফলপ্রসূ হবে আপনি মনে করেন, এবং কিভাবে করা যেতে পারে? হ্যাঁ, সেইখানেই এখন তো আর একটা জিনিস কাছাকাছি আসলো। আপনি ঠিকই ধরেছেন যে এতদিন তো একটা দলের পক্ষে তারা কাজ করেছে, কিন্তু এখন যে ধরনের একটা নমিনাল সংস্কার হচ্ছে, যে এখান থেকে এনে ওখানে বসিয়ে দেওয়া হচ্ছে, এবং তারা ভাবছে যে দুদিন পরেই তো মিস্টার এক্স ইজ কামিং টু দ্য পাওয়ার, সো আমরা তাদের দিকে থাকি, চুপচাপ থাকি, আসলে আমরা তাদের দিকে ঢলে পড়ব।
সুতরাং এই যে আমাদের বাংলাদেশিদের ওখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ গতিবিধি, এটা পর্যবেক্ষণ করেও আমাদেরকে টেকসই সংস্কারের দিকে যেতে হবে, বিশেষত প্রশাসনিক এবং আদালতের ক্ষেত্রে। না হলে কোনো সংস্কার দিয়ে কাজ হবে না। এক্ষেত্রে ইলেকশন আমরা কি করা 6 মাসের মধ্যে সম্ভব, কিন্তু যদি আদালত এবং প্রশাসনকে সংস্কার না করা হয়, তাহলে আবারও সেই সরকারকে পালিয়ে যেতে বাধ্য হবে তারা। এই সঠিক জায়গায় কথা এই বললেন। জায়গায় আমি একটু যোগ করি হারুন ভাই, প্লিজ সেটা প্লিজ। হচ্ছে বেসিক্যালি এই আমি কিছুটা হতাশার মধ্যে আছি। বেসিক যেই জিনিসটা হচ্ছে সেটা হলো এই ফ্যাসিস্ট সরকারকে যখন উৎখাত করা হলো, যেই বিপ্লবী একটা চেতনা নিয়ে উৎখাত করা হয়েছিল, আমার কাছে মনে হচ্ছে এই চেতনাতে বেশ খানিকটা ভাটা পড়েছে। এখন এটার কারণ কি সেটা ডেফিনেটলি হয়তো আরেকটা বিতর্কের বিষয়। এখন এই ভাটা পড়াতে যেটা হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন অথবা সংস্কারের পরে নির্বাচন, এই দুইটা প্রসঙ্গের মধ্যে আসলে একটা দ্বিধা বিভক্তি চলে আসছে। সো আসলে আমাদের যে কোনো একটা সিদ্ধান্ত এখন যেতে হবে। তো এখন যদি আমাদের মতামত আম, দিতে বলা হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি আমি বলবো সেটা হচ্ছে এই সরকারকে আরো অ্যাটলিস্ট 2-3 বছর সময় দেওয়া উচিত। এবং এই সময় দিলে ওরা যেসব যেসব জায়গায় সংস্কার করলে আসলে আমরা একটা মজবুত রাষ্ট্র ব্যবস্থা পাবো, সেটা সেই সময়টুকু তাদেরকে দেয়া উচিত। আর যদি না দেয়া হয় তাহলে ডেফিনেটলি খুব মানে সহসাই আসলে নির্বাচন দিয়ে জিনিসটাকে একটা সেটেলমেন্টে আনা উচিত। এটা হচ্ছে আমার আপনি আপনি যে মতামত। কথাটা বলেছেন এই কথাটার প্রেক্ষিতে হাসান আমজাদ ভাই গত প্রোগ্রামে সেটা বলেছিলেন যে এখনই যদি সরকার নির্বাচন দিয়ে চলে যায় তাহলে বাংলাদেশ আগামী 100 বছরও ঠিক হবে না। ঠিক এই হবে বিষয়ে না, আমরা কি বলবো? ঠিক হবে কি হবে না সেটা ডেফিনেটলি আমরা অতীতে এই একই দলই তো দেখেছি। আসলে এই দলের তো আর পরিবর্তন হয় নাই। সংস্কার না হলে আসলে সেই পরিবারতন্ত্র আবার আসবে, সেই একইভাবে দেশ চলবে। আজকে যে দল আসবে সে আবার ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তবে যদি আপনার এই যে একটা বিপ্লবী আন্দোলন হলো, সেই আন্দোলনে যেভাবে একজন সরকারকে পালিয়ে দিতে হচ্ছে, সেই শিক্ষাটা যদি নির্বাচন পরবর্তী সরকার আসলে গ্রহণ করে, বুঝে, তাহলে সে আর হওয়ার সম্ভাবনাটা আমার মনে হয় একটু কম। আপনাকে অসংখ্য ধন্যবাদ হাসান আমজাদ ভাই। মুন্না ভাইয়ের কথার রেশ ধরে বলি একটু। আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনিও বলেছিলেন সেই 100 বছর আর বাংলাদেশ ঠিক হবে না। সেক্ষেত্রে যদি আমরা বলি এভাবে যে আমাদের সংস্কার যদি করতে হয়, এই সরকার যদি সংস্কার করে তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রশাসক নতুন করে নিয়োগ করলে কেমন হয়? আহ বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রশাসক সিভিল প্রশাসন থেকে নিয়োগ করবে, সরকারি প্রশাসন থেকে নয়। সিভিল সিভিল পাবলিক, সিভিল সার্ভিস নয়, সিভিল পাবলিক থেকে মনে করেন মুন্না ভাইয়ের মতো আপনার মতো এরকম মানুষ খুঁজে খুঁজে বের করে জেলা প্রশাসক নিয়োগ করবে, সৎ এবং নিষ্ঠাবান দেখে, যারা ইতিমধ্যে কোনো রকমের সরকারি দায়িত্ব পালন করেনি, এ ধরনের মানুষ থেকে। তাহলে কেমন হয়? সেটা আমাদের যেহেতু একটা আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন আছে বাংলাদেশে, অনেক লোক বেকার আছে, সেটা দৃষ্টি থেকে দেখলে এটা খুব জুৎসই না। কিন্তু যদি মেধা দিক থেকে আপনি বিচার করেন, সততার দিক থেকে যদি আপনি বিচার করেন, তাহলে এই ধরনের অপশন রাখা যেতে পারে যে আমরা সরকারের বাইরে থেকেও লোক নিয়োগ করার পথ উন্মুক্ত রাখি। লিস্ট সাম পার্সেন্টেজ অফ পজিশনস, কি পজিশনস যেন আমরা বাইরে থেকে হায়ার করতে পারি। তাদেরকে আমরা তাদের নিয়োগের টার্মস অফ রেফারেন্স গুলো আমরা তৈরি করে দিতে পারি। যে কোনো বয়সে যে কোনো দেশ থেকে বাংলাদেশি যারা আছে তারা গিয়ে সেখানে জয়েন করতে পারে, যেন তাদের এক্সপিরিয়েন্সটা আমাদের প্রশাসনিক কাজে একটা ভূমিকা রাখে। এ ধরনের একটা উদ্যোগ নেওয়া যেতে পারে। সেই জন্যই তো এই ধরনের প্রশাসনিক দৃষ্টিভঙ্গি দীর্ঘমেয়াদী যদি না আমরা প্রচলন করি, তাহলে সারাক্ষণই আমাদের এই পেছনে দিকে চলে যেতে হবে। আপনি ঠিক যেমন কথা যেমন বলেছেন। আমরা যদি যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি সরকার পদ্ধতির কথা চিন্তা করি, আমাদের আমেরিকাতে এখানে যেভাবে সরকার চলে, এখানে কিন্তু কেউ পার্মানেন্ট না। হুম। এখানে কাউকে ধরে এনে কিন্তু প্রশাসক বানিয়ে দেওয়া হয়, কাউকে ধরিয়ে এনে বানিয়ে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে হলো যারা চাকরি করে আসতেছে তাদের কাছ থেকে হয়।
এই জন্য তারা তো দুর্নীতির যে শিকড়টা সেটা জানে। তো যখন ওরা একেবারে নেতৃত্বে যায় তখন সেটা আরো বেশি হয়। তো এই যে আসলে হারুন ভাই, প্রথমে একটা প্রসঙ্গে আসি। আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে যারা টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছে তারাই তো বাংলাদেশ সম্বন্ধে বিষাদগার করছে। তো বেসিক্যালি যারা পালিয়ে গিয়েছে তারা তো একটা আসলে দলীয় মানে সেক্টরের লোক। এখন তারা বিসরকার করুক বা না করুক এটাতে আসলে বাংলাদেশের কিছু আসে যায় না, বরং আমাদের উচিত এই যারা পালিয়েছে তাদের থেকে কিভাবে আমাদের অর্থগুলো আবার বাংলাদেশে ফেরত নিয়ে যাওয়া যায় সেটাই এখন গুরুত্বপূর্ণ বিষয়। আর এই ধরনের কথাবার্তা ওরা কি বলছে না বলছে এটা নিয়ে আমাদের মনে হয় খুব একটা তাহলে আপনি কিভাবে নেবেন টাকাটা? টাকাটা নেওয়ার তো কোনো উপায় নেই। এই যে কালকে আমি দুইটা খবর দেখলাম যে সীমান্তে যারা যাচ্ছে, সীমান্তে তাদের কাছ থেকে টাকাও নেওয়া হচ্ছে, পাসপোর্টও নেওয়া হচ্ছে, নিয়ে তারা অনুপ্রবেশ করতেছে বলে ওই ধরনের কোনো কিছুও করতেছে, বা যাকে যেভাবে কাজে লাগানো যায় ওই না, ধরনের কোনো এগুলো তো ধরেন কর্মসূচি ছোট নেওয়া ছোট ঘটনা। আমি বড় বড় ঘটনার কথা বলছি, যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা মেরে দিয়েছে তাদের কথা বলছি। এই বাংলাদেশে 1-2 কোটি 3 কোটি 4 কোটি টাকার জিনিস নিয়ে চিন্তা করে লাভ নেই। এটা হচ্ছে একটা জিনিস। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যেটা আমি হাসান ভাইয়ের সাথে একটু কয়েকটা জায়গায় আবার যোগ করছি, সেটা হচ্ছে যে প্রশাসনিক নিয়োগের ব্যাপারে ডেফিনেটলি বাংলাদেশে এখন যারা আসলে প্রশাসনিক পর্যায়ে জব করছেন তারা তো আসলে আমাদের দেখা আছে এরা তো কলুষিত। এখন এই কলুষিত জায়গা থেকে আমরা আসলে কি পাবো, আহ, আমার সন্দেহ আছে আর কি। পাওয়ার কিছু নাই। এখন ধরেন যে পরিমাণ ফ্যাসিলিটি তারা এতদিন ভোগ করেছে এখন তার সেই ফ্যাসিলিটি গুলো নাই। সেই ক্ষেত্রে আমার মনে হয় না তাদের থেকে আমরা কোনো রকমের আউটকাম পাবো, বরং রাদার দে উইল স্লিপ, মানে ফর এ মোমেন্ট। আমরা। তো সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমরা খণ্ডকালীন জব ইয়েতে যেতে পারি, বা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেসব আমাদের মেধা আছে তাদেরকে আমরা হায়ার করতে পারি। যেমন আলী রিয়াজ গিয়েছেন সংবিধান সংশোধনের ব্যাপারে সাহায্য করার জন্য। এরকম আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এনে সেক্টরের লোক তো আছে, তারা যেতে অনেক পারে। মানুষ আছেন, অনেক মেধাবী মানুষ আমাদের রয়েছে। অনেক মেধাবী ধন্যবাদ মানুষ। আপনাকে মুন্না ভাই, অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আরেকটি একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, সেটা হলো সংস্কার না হলে আহ ভবিষ্যতেও কি আমাদের রাষ্ট্রপ্রধান এবং এই যে বড় বড় নেতাদের পলায়ন করা হতে পারে? মানে হতে হতে পারে, কি মনে করেন? এটা সংস্কারের ব্যাপার না, এটা আসলে মানসিকতার ব্যাপার। আপনার আহ, যেই রাষ্ট্রযন্ত্রের ব্যবস্থাপনা নষ্ট হয়ে গেছে, হাসান ভাই যেটা বলেন আদালত নষ্ট হয়ে গেছে, আপনার আহ, যে সেক্টর গুলো আসলে একটা রাষ্ট্রের জন্য খুব জরুরি, সাংস্কৃতিক অঙ্গন নষ্ট হয়ে গেছে, তো সবচেয়ে এগুলো বড় অঙ্গন নষ্ট হয়েছে সেটা হলো ঘুষ অঙ্গন। মানে এটা একটা না অঙ্গন বাংলাদেশ, উঠে গেছে, বড় অঙ্গন। মানে আমরা এটা আসলে ছাড়া কিছু হয় না। প্রবাসে থাকি। আমি বাংলাদেশ সম্বন্ধে খুব বেশি নোংরা কথা বলতে চাই না, আমারই দেশ। তো বেটার হচ্ছে যে আমরা কিভাবে তার ভালোটা করা যায় সেটা কি চিন্তা করা। এখন তো এখন ঘুষটাকে আসলে বন্ধ করা উম, হলো আমার কাছে সবচাইতে বেশি প্রয়োজনীয়। এটা যদি বন্ধ করা না হয় তাহলে আমার মনে হয় যে কোনো রকমের কোনো সংস্কার কাজে আসবে না, কাজে দিবে না আসলে। আপনি কি না, মনে আসলে করেন? শুরু করতে হবে কিন্তু অনেক অনেক নিচু জায়গা থেকে। কারণ আপনি ঘুষখোর একজন পরিবার থেকে আসা একটা ছেলে বা মেয়ে, তার থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। সো আপনাকে আসলে হাত দিতে হবে অনেক অনেক অনেক, মানে রুট লেভেল থেকে। তো রুট এখন লেভেল। এই রুট লেভেল থেকে হাত দিতে গেলে আসলে সেই সময়টুকু এই গভর্নমেন্টের আছে বলে আমি মনে করি না। তো সেই ক্ষেত্রে ওই মানে যেগুলো কোর সেক্টর সেগুলোকে সংস্কার করে আগাতে পারলে ডেফিনেটলি পরবর্তীতে যাওয়া যায়। আসলে এটা আরো 50 ইয়ার্স এর প্রজেক্ট, এটা আমার কাছে আপনাকে মনে হয়। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি হাসান আমজাদ ভাইয়ের কাছে আসব। আপনি কি মনে করেন, একেবারে 1 মিনিটে, আমরা টাইম অনেক শর্ট হয়ে গেছে, সংস্কার না হলে ভবিষ্যতে কি রাষ্ট্রপ্রধানরা এভাবে পলায়ন করতেই থাকবে, নাকি জি, আমরা সংস্কারের পথে যাব? আরো অন্য কিছু ঘটবে যেটা আগে কখনো ঘটেনি। আরো মানে চরম কিছু ঘটবে। বাংলাদেশিরা এখন শিখে গেছে, তারা মরতে চায়, ভয় পায় না। তারা রক্ত দিতে ভয় পায় না, তারা রাস্তায় নেমে আসতে শিখেছে। সুতরাং অনেক কিছুই ঘটতে পারে। সংস্কার ভীষণ জরুরি। তার মানে এখন যারা সংস্কার চাচ্ছে না তাদের আসলে সংস্কারটাকে মেনে নেওয়া উচিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসাবে।
না, যদি না মানে তার মানে হচ্ছে ডাল মে কুচ কালা হয়, তাদের সমস্যা আছে। আলায় তাদের সমস্যা আছে। অনেক অনেক ধন্যবাদ। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, আমাদের সার্বভৌমত্ব প্রশ্ন। আমাদের মিয়ানমারের আহ, যে অংশ মংডু, এখানে আরাকান আর্মি অলরেডি দখল করে নিয়েছে বাংলাদেশের যে 271 কিলোমিটার সীমান্ত এলাকা। তো সেখানে এখন বর্তমানে চরম আসলে বিশৃঙ্খলা বিরাজ করছে। বাংলাদেশিরা অনেক উৎকণ্ঠায় আছে। এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ কি করতে পারে বলে আপনি মনে করেন? আমি মুন্না ভাইয়ের কাছে জানতে চাইবো প্রথমে 1 মিনিটে। আসলে এটা একটা ভয়াবহ সমস্যা। মানে আমরা আসলে রোহিঙ্গা নিয়ে এমনিতেই খুব সমস্যার মধ্যে আছি। তার মধ্যে আরাকান আর্মি, এরা আসলে রোহিঙ্গা বিরোধী একটা দল। যদিও তারা সামরিক জান্তারও বিরোধী, কিন্তু আলটিমেটলি রোহিঙ্গা বিরোধী দল। সেক্ষেত্রে আমাদের দেশে আসলে আমি আশঙ্কা প্রকাশ করছি, সেটা হচ্ছে যে হয়তো আরো রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশকে এখন সেই প্রস্তুতি নিতে হবে, এবং ডেফিনেটলি আমার ধারণা এটা প্রতিবেশী আরেকটা দেশ, বড় দেশ ভারতের আহ, ইন্ধন থাকার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আহ, বাংলাদেশ তো আসলে বিভিন্নভাবে চারপাশ থেকে ষড়যন্ত্রের মধ্যে আছে। তো এটা ওয়ান অফ দা পার্ট। তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে, হিন্দুদের টার্ম কার্ড খেলতে চেষ্টা করেছে, বিভিন্ন আহ, পর্যায়ে তারা চেষ্টা করছে। এখন হয়তো আর একটু বড় খেলা খেলতে চাচ্ছে। সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমাদের সরকারের একটা আহ, খুব বলা যায় যে জোরমূলক একটা ব্যবস্থা নিতে হবে। এবং এটা আন্তর্জাতিক মানে যে আন্তর্জাতিক সম্প্রদায় যারা এই বিষয়ের সাথে জড়িত তাদেরকে আসলে এটা উপস্থাপন করতে হবে। তবে আহ এটা একটা ভয়াবহ সিচুয়েশন আমার কাছে মনে হয়। আপনাকে অনেক ধন্যবাদ হাসান আমজাদ ভাই। আপনি কি মনে করেন কিভাবে এখন এই যে ভারতের সাথে আমাদের সমস্যা, আমাদের যে মূল বর্ডার এলাকা, ভারত এবং মিয়ানমার দুইটা দেশের সাথে আমাদের সীমান্ত রয়েছে, সবচাইতে বড় দেশ, তাদের সাথে একটা বড় সমস্যা চলছে, ঠিক এই সময়ে মিয়ানমারের সাথেও আমাদের সমস্যা চলছে। তার মানে 100% সীমান্ত এলাকা আমাদের জন্য এই মুহূর্তে বিপজ্জনক। আমরা কি করতে পারি, কিভাবে এগোতে হবে সরকারকে? আমি আপনাকে গত অনুষ্ঠানে বলেছিলাম যে এই ধরনের অন্তর্বর্তীকালীন সময়ে যদি কোনো দেশকে যুদ্ধ ঘোষণা করতে হয় তাহলে কি করবে তারা? এখানে সংসদ নেই, কোনো সরকার ব্যবস্থা নেই। এই জন্যে একটা মাল্টি পার্টি কমিটি থাকা দরকার, সর্বদলীয় কমিটি থাকা দরকার। আমি বারবার বলছি সেটা একটা ন্যাশনাল কাউন্সিল টাইপের, সো দ্যাট দে ক্যান সিট টুগেদার টু ডিসাইড, বিকজ উই মে নিড টু এমপ্লয় আর্মি ওখানে। সেই তাহলে সিদ্ধান্তটা কিভাবে দেবে? এই তাহলে জন্য সর্বদলীয় একটা কমিটি থাকা দরকার। আমি অনুরোধ করব যে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নিয়ে সব পলিটিক্যাল পার্টিস যে ডেকে এ ধরনের একটা কমিটি এখনই ফর্ম করে নেওয়া। সেই ক্ষেত্রে এই প্রধান উপদেষ্টা মহোদয় একটা ঐক্যের ডাক দিয়েছিলেন, সেই ঐক্যের কতটুকু এখন কি অবস্থায় আছে? আমি অত্যন্ত দুঃখ নিয়ে বলছি, এ ধরনের বায়বীয় কথা বলে কোনো লাভ নেই। ইউ হ্যাভ টু অ্যাক্ট ভেরি পজিটিভলি। ওয়াই ডোন্ট ইউ কল অল পার্টিজ, সিট টুগেদার 2-3 days অ্যান্ড ডিসাইড? আপনি চা খাওয়ার জন্য 15 মিনিট ডেকে একটু কথা বলে ছেড়ে দিলেন, এটা হবে না। আপনাকে দায়িত্ব নিতে হবে এখন। তাহলে আমরা কি বলতে পারি যে প্রধান উপদেষ্টা কর্তৃক আরেকটা ডাক আসলে আসা প্রয়োজন সর্বদলীয় ঐক্যের প্রশ্নে? এবং যদি এমন হয় যে প্রত্যেকটা জেলা শহরে সর্বদলীয় ঐক্য গঠনের লক্ষ্যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু কোনো দলের নয়, তারা যে কাউকে ডাকতে পারে। আর আমার মনে হয় যে তাদের ভিতরে কোনো হেজিটেশন থাকার দরকার নেই বা থাকতে পারে না। আপনি কি মনে করেন এটা কতটুকু আমি প্রয়োগ তো করতে হবে? আমি তো সেটাই মনে করি, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম যখন আসেন তখনই তো উনি বলে ফেলেছেন আমরা একই পরিবার। সুতরাং এই একই পরিবারকে নিয়ে উনি যে কোনো ভাবেই, সেটা লোকাল পর্যায়ে হোক, জাতীয় পর্যায়ে হয়, সব সময় ওনার সেই অধিকার আছে। হি গট দ্যাট ম্যান্ডেট, নাও হি হ্যাজ টু ওয়ার্ক আউট। অনেক সেটাই সেটাই আসলে বলছিলাম যে যে বিপ্লবী চেতনা নিয়ে আসছিল সেই হুম। চেতনাটা মানে আসলে এখনো আগের মতো নাই। তো এখন এটাকে আবার ফিরে আনতে হলে, যেটা উনি তো আগেই বলেছেন পরিবার। হুম। আর বেসিক্যালি সাউথ আফ্রিকান রোলটা যদি উনি ফলো করতেন এটা আরো ভালো হতো। ঐক্য ভালো মানে হতো। কিন্তু আসলে সর্বদলীয় ঐক্য। হুম। এখন মানে ক্যামোফ্লেজ করে তো আর লাভ নেই। আপনার আসতে হবে একেবারে, কি বলা যায়, বা এমন একটা পর্যায়ে আসতে হবে যাতে করে আমাদের জনগণ বুঝতে পারে যে এটা তাদের সরকার।
বাংলাদেশের অসংখ্য জনগণ যাতে বুঝতে অসংখ্য পারে তাদের অসংখ্য সরকার। ধন্যবাদ আপনাকে, ফারুক আহমেদ মুন্না ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব হাসান আমজাদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু 30 সেকেন্ড করে দিতে চাই, সময় একেবারেই নেই। মুন্না ভাই, আপনি যদি একটু বলেন যে আহ, সংস্কার এবং সার্বভৌমত্ব, এই দুই প্রশ্নে খুব সংক্ষেপে 30 সেকেন্ডে আসলে কি ওয়ার্ডটা কি হলে বাংলাদেশ সামনে এগিয়ে যেতে পারে? আসলে বাংলাদেশ সরকারকে সংস্কার বিষয়ে কঠোর হতে হবে, নির্বাচন বিষয়ে একটা ফিক্সড জায়গায় যেতে হবে, অর্থাৎ আপনার একটা রূপরেখা থাকতে হবে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন, এবং সেই রূপরেখাটাকে সেট করে যেখানে যেখানে তাদের বসা দরকার সেগুলো করে অসংখ্য ধন্যবাদ। ওই জিনিসটাকে আপনার অসংখ্য এগিয়ে ধন্যবাদ নিতে হবে। আপনাকে। হাসান আমজাদ ভাই, আপনার কাছে যাব, আমাদের সময় একেবারেই নেই। আহ, আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো কি ওয়ার্ডটা সংস্কার, সার্বভৌমত্ব এবং পলায়ন। আপনার কি ফাইনাল মন্তব্য, ফাইনাল কি ওয়ার্ড? আমাদের এই সুযোগটাকে কাজে লাগাতে হবে, এই সংস্কার টেকসই করতে হবে। তা না হলে ভূ রাজনৈতিকভাবে আমরা যেভাবে অবস্থান আমাদের, তাতে আমাদের জটিলতা আরো বাড়বে। সেই জন্য সংস্কার, জাতীয় ঐক্য, সাংবিধানিক পরিবর্তন, এগুলোর জন্যে যথেষ্ট সময় নিয়ে এগিয়ে যেতে হবে সর্বসম্মতভাবে। এই রাগারাগি করলে হবে না, আমাদেরকে সর্বসম্মতভাবে সামনের দিকে এগোতে হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব হাসান আমজাদ খান। আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে জয়েন করার জন্য। জনাব ফারুক আহমেদ মুন্না ভাই, অনেক ব্যস্ততা রেখে অংশগ্রহণ করেছেন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় দর্শকদেরকে। এটা আমাদের বিজয়ের মাস। আর মাত্র 4 দিন পরেই আমাদের 16ই ডিসেম্বর। আহ, এই বিজয়ের মাস পর্যন্ত, 16ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের যত অকুতোভয় বীর বাংলাদেশকে স্বাধীন করার জন্য আত্মত্যাগ করেছেন, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। এবং বাংলাদেশ সৃষ্টির পরবর্তী সময়ে বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের বিভিন্ন ভালো কাজে দেশের পক্ষে কথা বলে যারা মারা গেছেন, তাদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের আল্লাহ পাক বেহেশত নসিব করুক সেই দোয়া করছি। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি আহ, তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ করব, যারা ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে, আমি একজন অরিজিনাল মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবার কোনো মুক্তিযোদ্ধার সনদ নেই। সত্যিকারের একজন মুক্তিযোদ্ধার সন্তান যার কোনো সনদ নেই, আসলে উনি সনদ নিতে চান না। হাসান আমজাদ ভাই সেটা ওনার সাথে আলোচনা করেছিলেন, কিন্তু উনি ওই পথে আগাতে চান না। উনি যতটুকু যা কিছু দেশের জন্য যদি একটা রুটিও বিলাতে পেরেছেন সেটা দেশের জন্য করেছেন, সেটা নিবেন না বাবা। যাই হোক, আমরা আশা করব যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার একটা ইন্টারিম গভর্নমেন্ট, পদক্ষেপ নেবেন। সরি, অন্তর্বর্তীকালীন ইন্টারিম সরকার। গভর্নমেন্ট একটা পদক্ষেপ নেবেন, যাতে করে যারা ভুয়া মুক্তিযোদ্ধা আছে তারা তারা পানিশমেন্টের শিকার হন এবং না, তাদের আমি যতদূর জানি মুক্তিযোদ্ধার হারুন ভাই, জন্য। আমি আপনাকে একটু ইয়ে করছি যে আমি আজকেই সংবাদটা পড়লাম। সেটা হচ্ছে যে সরকার ঘোষণা করেছে যে যারা ভুয়া মুক্তিযোদ্ধা যাদের নাম আছে, তারা যদি নিজেরাই সরে যায় বাহ! তাহলে তাদের এগেনস্টে কোনো বিচারিক প্রক্রিয়ায় যাবে না। আমাদের মিটিং এক্ষুনি শেষ হয়ে যাবে। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনার এবং দর্শককে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। শুভরাত্রি সবাইকে, এবং প্রিয় সবাইকে শুভরাত্রি। দর্শক বিজয় মণ্ডলী, দিবসের শুভেচ্ছা। আপনারা এই অনুষ্ঠান দেখতে পাবেন হ্যালো আমেরিকা ইউটিউব এবং ফেসবুক উভয় চ্যানেলে। আমাদের সাথে যোগাযোগ করার উপায় হলো helloamerica71@gmail.com। এবং আশা করছি আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, মাতৃভূমির প্রতি ভালোবাসা থেকে আপনাদের মন্তব্য দান করবেন। আমরা কেউই মাতৃভূমির বিরোধী নই, আমরা মাতৃভূমিকে ভালোবাসি, সেই জন্য এই মাতৃভূমির জন্য কথা বলি। আমরা কোনো কেউই রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমরা মাতৃভূমিকে ভালোবাসি, সেই জন্য মাতৃভূমির টানে এই প্রবাস থেকে, প্রবাসের ব্যস্ততম সময় ব্যয় করে আপনাদের সাথে কথা বলতে আসি। আল্লাহ হাফেজ, সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।